দোনালা বন্দুকের মতন প্যান্ট, নকশা আঁকা শার্ট, মাথায় চুলের ঝোপ, সেই ছেলেটি এগিয়ে এলো। আমরা নলহাটি সংস্কৃতি সমিতি থেকে আসছি স্যার, আপনার বাড়ি খুঁজতে জান বেরিয়ে গেছে। পকেট থেকে দোরঙা রুমাল বের করে ছেলেটি হাওয়া খেতে লাগলো। পিছনের ছেলেটির পরনে ধুতি পাঞ্জাবি, চেহারাও অনেক ভব্য। সে বলল, রাজারহাট থেকে বাসে যেতে হয়, সোজা রাস্তা, কোনো অসুবিধা নেই। বললাম, সবই বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি? রবীন্দ্র জয়ন্তী? নকশা কাটা মুখ মুচকি হাসল, আধা বিদ্রুপের হাসি। রবীন্দ্র জয়ন্তী টয়ন্তী ওসব সেকেলে হয়ে গেছে স্যার, ওতে আর লোক হয় না। আমরা গুণী সংবর্ধনা দেব। গুণী সংবর্ধনা কাকে? এবার নকশা কাটা চটল। কি যে রসিকতা করেন স্যার, ভালো লাগে না। আপনার কাছে এসে দাঁড়িয়েছি, আবার কাকে সংবর্ধনা দেব? আমাকে? আমি চেয়ারে কাত হয়ে বসলাম। ছোকরারা লোক ভুল করেনি তো? কেন, আপনি কি কম লোক নাকি? নকশা কাটা আমার দিকে ঝুঁকে পড়ল। এক ডাকে সবাই চেনে আপনাকে, কেন যে পাড়ায় এত ঘুরতে হলো বুঝতে পারলাম না। স্যারের বই পড়েনি এমন লোক আছে বাংলাদেশে? ফটকে, স্যারের বইগুলো তোর মুখস্থ তো? ফটকে অর্থাৎ ফটিক বলল, ছিল তো মুখস্থ, যা বাসের ঝাঁকুনি, ভুলে গেছি। কাজের কথাটা সেরে ফেলো, আমাদের আবার এতটা পথ ফিরতে হবে। নকশা কাটা এবার গম্ভীর হলো। শুনুন স্যার, সামনের শনিবার 1:30টার সময় আপনাকে তুলে নিয়ে যাব। একেবারে রেডি হয়ে থাকবেন, হাতে বেশি সময় থাকবে না। দাঁড়াও ভাই, আমাকে একটু বুঝতে দাও। এর আর বোঝাবুঝি কি আছে স্যার? খবরের কাগজে দেখেন না, গড়ে রোজ 2টো করে গুণী সংবর্ধনা হচ্ছে কলকাতায়। আপনি সেজে গুজে গিয়ে বসবেন, আমরা আপনাকে একটা ধুতি আর কলম দেব। ফটিক সংশোধন করে দিল, দিয়ে ধন্য হব। হ্যাঁ স্যার, ধন্য হব। তোমাদের ওখানে আর কে আসবেন? সভাপতি হাসুমণি বালিকা বিদ্যালয়ের হেডমাস্টার প্রভাকর বাবু। প্রভাকর সামন্ত, ও তল্লাটে বিখ্যাত লোক স্যার, মেছুনির সঙ্গে পর্যন্ত সংস্কৃতে কথা বলেন। নিন, তাহলে ওই কথাই রইল, শনিবার 1:30টা। দুজনে দ্রুত বেগে বেরিয়ে গেল। নমস্কার বন্ধুরা, গল্পকথন কালবৈশাখী গল্পের আসরে শ্রোতা বন্ধুদের জানাই বাংলা নববর্ষের অশেষ প্রীতি ও শুভেচ্ছা। 1432 বঙ্গাব্দ এই বছর আপনাদের জীবনে নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি। মঙ্গলময়ের কৃপায় সকলে পরিবার নিয়ে সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ এই আসরে নিয়ে আসছি সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা হাস্য রসাত্মক গল্প গুণী সংবর্ধনা। নিন, তাহলে ওই কথাই রইল, শনিবার 1:30টা। দুজনে দ্রুত বেগে বেরিয়ে গেল। সবটা বুঝতে আমার বেশ একটু সময় নিল। সাহিত্য সাধনা করছি অনেক দিন, কিন্তু বিশেষ কোনো শিবিরে আশ্রয় না নেওয়ার জন্য কোনো তরফ আমল দেয়নি। প্রায় না ঘরকা না ঘাটকা হয়ে আছি। প্রকাশিত বই আছে গোটা 6, একটারও সংস্করণান্তর হয়নি। প্রকাশকদের দরজায় দরজায় ঘুরে গোটা 3 জুতোয় 36টা হাফ সোল লাগাবার পর বইগুলোর গতি করতে পেরেছি। খুবই আশা ছিল সমসাময়িক সাহিত্যিক আর সমাজ আমাকে চিনতে পারল না, কিন্তু আগামী যুগের মানুষ পারবে, যাদের চোখের তারায় প্রত্যয়ের বহ্নি। তাই হলো, এরাই তো নতুন যুগের ছেলের দল, খুঁজে খুঁজে আমাকে ঠিক আবিষ্কার করেছে। সংবাদপত্রে 2-1 বন্ধু বান্ধব ছিল, তাদের কল্যাণে সংবাদটা ছাপিয়েও দিলাম। সব একরকম হলো, কিন্তু শনিবার 1:30টায় কেউ এলো না। অবশ্য আমি আশা করেছিলাম শনিবারের আগেই কেউ আসবে আমন্ত্রণ লিপি নিয়ে, কিন্তু তাও কেউ আসেনি।
2:30 বাজার পর যখন সযত্নে কাঁচা পাঞ্জাবিটা খোলবার আয়োজন করছি, তখন দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলেই থমকে দাঁড়ালাম। আমাবস্যাকে হাড় মানানো গায়ের রং, দৈর্ঘ্যের চেয়ে প্রস্থ বেশি, দুটি চোখ করমচা লাল, হরিদ্রাভ দাঁতের সার। আপনি? আমি ফেলারাম, নিন চলুন। আমি বললাম, আপনাদের 1:30টার সময় আসার কথা ছিল না? ফেলা দুটো হাত কোমরে দিয়ে কিছুক্ষণ আমাকে জরিপ করল, তারপর বলল, যান না, কথাটা গিয়ে বাস ড্রাইভারকে বোঝান না। নলহাটি ছেড়েছি তো সেই 11:30টায়। বেটা রাস্তায় একটা বাছুরকে খতম করে, একটা ডিমওয়ালাকে ঘায়েল করে, শেষকালে নারকোল গাছের সঙ্গে বিজয়ের কোলাকুলি। লাফিয়ে পড়ে পাঁচুর দোকান থেকে সাইকেল নিয়ে কোনো রকমে রাজারহাট পৌঁছেছি। সেখান থেকে আপনার এখানে। নিন, আর পোজ দেবেন না, চলুন, যেতেই তো সন্ধ্যা হয়ে যাবে। জুতোটা পায়ে গলাতে গলাতে বললাম, ফটিকবাবু এলেন না? ফটকে? গুণী লোক হয়ে কি বলছেন স্যার যাতা? ফাংশন হবে আর ডেকোরেটর আপনাকে নিতে আসবে সব ফেলে। আপনি বড় না ফাংশন বড়? একবার ভাবলাম বলে দিই যাব না, কিন্তু সাহস হলো না। যা যমদূতের মতন চেহারা, না বললে হয়তো পাঁজা কোলা করেই তুলে নিয়ে যাবে। তাছাড়া মনের মধ্যে একটু যে লোভ হচ্ছিল না এমন নয়। মালার লোভ, ধুতির লোভ, সংবর্ধনার লোভ। রওনা হলাম। বাড়ির সামনে কোনো গাড়ি দেখলাম না। মনে করলাম ফেলা হয়তো মোড় থেকে ট্যাক্সি নেবে। হাজার হোক, গুণীজনকে ট্রামে বাসে নিয়ে যাবে না। মোড়ে গিয়ে তাই বললাম, ফেলাবাবু ট্যাক্সি নেবেন নাকি? ফেলাবাবু ট্যাক্সি নেবেন নাকি? ফেলা যেন ভূত দেখল, অবাক চোখে আমার দিকে দেখে বলল, ট্যাক্সি? এখান থেকে নলহাটি যাবেন ট্যাক্সিতে? মানিক আমার, মিটারে কত উঠবে জানেন? ক্লাবের চাঁদা উঠেছে 34 টাকা, তাও দোকানিদের বোমার ভয় দেখিয়ে। আমি আর একটি কথাও বললাম না। এরপর আর কথা বলাও যায় না। বাসে ধর্মতলা, সেখান থেকে বাস বদলে সোজা রাজারহাট পৈলান ছুঁয়ে। রাজারহাটে নেমেই চমকে উঠলাম। একটা টিনের ছাউনি, তার তলায় অনেক লোকের জটলা। ফেলা এগিয়ে গেল। কি হলো কি, এত লোক এখানে? কে একজন মারাত্মক বার্তা শোনালো। নলহাটির বাস বন্ধ। যার বাছুর চাপা পড়েছিল সে দলবল জুটিয়ে ড্রাইভারকে ধরে নিয়ে গেছে নিজের বাড়িতে। টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। খবর পেয়ে লাইনে আর বাস চলেনি। ফেলা ফিরে এসে আমার কাছে দাঁড়ালো, বিরক্ত কণ্ঠে বলল, কিছু যদি মনে না করেন স্যার, একটা কথা বলবো। বলুন। আপনি স্যার ভয়ঙ্কর অপয়া। বাছুরটা চাপা যেতেই আমার মনে হয়েছিল, মনে মনে ফোর্টকে আর বিন্দেকে গালাগালও দিয়েছি। ভূভারতে আর গুণীজন পেলে না, যত অখাদ্য। ফেলাকে থামিয়ে বললাম, তার চেয়ে ফেলাবাবু, আমি বরং এখান থেকেই বাড়ি ফিরে যাই। কখন বাস ছাড়বে, আদৌ ছাড়বে কিনা। কথা শেষ হবার আগেই ফেলা বজ্র মুষ্টিতে আমার একটা হাত চেপে ধরল। হাড়গুলো মটমট করে উঠল, 2-1টা বোধহয় স্থানচ্যুতও হলো। মায়েরই আর কি, একটা কাজের ভাড় নিয়ে এসেছি, সেটা না করে ফেলারাম ফিরে যাবে না। ভারী তো 6 মাইল রাস্তা, হেঁটে মেরে দেবো। এবার মনে মনে বিপদ গণলাম। আশেপাশের লোকের কান বাঁচিয়ে বললাম, ফেলুবাবু, হাঁটতে আমি একেবারেই পারি না ভাই। ছেলেবেলায় একবার পা মুচকে পড়ে গিয়েছিলাম, সেই থেকে ব্যথাটা বাতে দাঁড়িয়ে গেছে। 6 মাইল তো দূরের কথা, 1 মাইলও চলতে পারবো না। ফেলা আমার হাত ছেড়ে দিয়ে সেই হাতে নিজের বুক চাপড়ালো। কি বলছেন স্যার, আপনি গুণীজন, আপনাকে হাঁটিয়ে নিয়ে যাব? তার আগে আমার মৃত্যু হোক। আপনার আশীর্বাদে যদি রাস্তায় মির্গি রোগটা দেখা না দেয়, তাহলে 1 মাইল আপনাকে কাঁধে করে নিয়ে যেতে পারবো। নিজের সেই স্কন্ধারুরো অবস্থা কল্পনা করে ইতিমধ্যেই আমার সর্বশরীর কাঁপতে শুরু করেছে।
গোয়ার ফেলারামের কিছুই অসাধ্য নয়, সে সবই পারে। হঠাৎ ফেলারাম কি ভাবলো, তারপর আমার দিকে ফিরে বলল, একটু দাঁড়ান স্যার, একটা মতলব এসেছে। আমাকে দাঁড় করিয়ে রেখে ফেলারাম সোজা ছুটল রাস্তা ধরে। মিনিট 10, তারপরই ফিরে এলো। একলা নয়, পাশে একটা সাইকেল। একটা ব্যবস্থা হয়ে গেছে স্যার, উঠে পড়ুন। আমি উঠব? আপনাকে তো আগেই বলেছি আমার পা দুটো কমজোর, এতটা পথ সাইকেল চালানো। এবার ফেলারাম খিঁচিয়ে উঠল, এই এক গুণীজন হয়েছে, এবার কিন্তু খিস্তি করব স্যার। আপনাকে কে চালাতে বলেছে? আপনি পিছনে উঠে বসুন, আমি চালাবো। অগত্যা আমি উঠে বসলাম সভয়ে, দু হাতে সবলের সিটটা আঁকড়ে ধরে। ফেলারাম প্যাডেলে পা দিয়েই লাফিয়ে উঠল। মিনিট 20, কোনো অসুবিধা নেই। মসৃণ পথে অবলীলাক্রমে সাইকেল চলল। তারপরই অসুবিধা শুরু হলো। পিচের শেষ খোয়া ওঠা রাস্তার শুরু। সাইকেল লাফাতে আরম্ভ করলো। ধাক্কা সামলাতে আমি মাঝে মাঝে উঁচু হতে লাগলাম, যাতে চোটটা বেশি মালুম না হয়। বার কয়েক এরকম হতেই ফেলারাম গর্জন করে উঠল, যা দেখাবার একেবারে সবাই গিয়েই দেখাবেন স্যার, স্টেজ তো বাঁধাই রয়েছে। কি আবার দেখাবো? কেন, এখন যা দেখাচ্ছেন ওরিয়েন্টাল ডান্স? আপনার নাচের চোটে সাইকেলের অবস্থা তুফানের মুখে পানসির মতো, একবার এদিক একবার ওদিক করছে। না, রাস্তাটা খারাপ কি না? খারাপ রাস্তায় নেচে নেচে মাটি বসাচ্ছেন নাকি? প্লেন করছেন? রাস্তা খারাপ তো বসিরপুর মিউনিসিপ্যাল অফিসে চলুন, আমরা তো হার মেনে গেছি। চুপ করে গেলাম। এরপর কথা বলতে সাহস হলো না। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নামছে, রাস্তার দুপাশের গাছপালায় নীড়ফেরা পাখিদের কাকলি। একেবারে আচমকা মনে হলো সাইকেলের সঙ্গে কিসের একটা ধাক্কা লাগলো। সাইকেল কাত, আমি জাল চাপা পড়লাম। তারপরই ফেলার চিৎকার শুরু হলো, রাস্তা চলার সময় চোখ দুটো কি ট্যাঁকে গুঁজে রাখো? সামনের কিছু দেখতে পাও না? লোকটা কাঁচুমাচু কণ্ঠে বলল, আমি তো পাশ দিয়েই চলছিলাম, আপনিই তো পা গাড়ি নিয়ে ঘাড়ের উপর পড়লেন। এমন এঁকে বেঁকে কেউ পা গাড়ি চালায়? সাদে চালাই, পিছনে বসে গুণীজন যে কসরত করছেন, ব্যালেন্স রাখি কি করে? ফেলারাম পিছনে ফিরে আমার দিকে দেখেই চমকে উঠল। আমি তখন জাল চাপা পাখির মতন ছটফট করছি। নাও নাও, জাল গোটাও, গুণীজনকে জ্যান্ত আর নিয়ে যেতে দেবে না দেখছি। লোকেরা জাল খুলে আমাকে উদ্ধার করলো। আগের রাতে বৃষ্টি হয়ে গেছে, মাটি ভিজে, তাই আঘাত লাগেনি, কিন্তু জামা কাপড়ে কাদার ছোপ। মনের দুঃখ মনে চেপে আবার সাইকেলের পিছনে উঠে বসলাম। মিনিট 15, তারপরই গোটা দুয়েক হ্যাজাকের আলো দেখা গেল, বাঁশের সঙ্গে বাঁধা। বুঝতে পারলাম সভাস্থলে পৌঁছে গেছি। সত্যিই তাই। একটা জরাজীর্ণ বাড়ির সামনে এবড়ো খেবড়ো মাঠ, একটা টেবিল, গোটা চারেক চেয়ার, সামনের দিকে কিছুটা শতরঞ্চি, বাকিটা খালি। এধারে ওধারে লোকের জটলা, কেউ বসেনি, সবাই ঘোরাফেরা করছে। নামুন স্যার, এসে গেছি। নামলাম। দুটো পাই বেশ টনটন করছে, এতক্ষণ পা গুটিয়ে বসে থাকার জন্য। মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে একটি প্রৌঢ় এগিয়ে এলেন, গায়ে নামাবলি, পরনে আধময়লা ধুতি। ইনি সভাপতি। দুটো হাত জোর করে বললেন, ওং আহাহি, আসুন আসুন, খুব কষ্ট হলো। কষ্ট যে কি পরিমাণ হয়েছে তা বলার নয়, তাই আলতো শুধু একটু হাসলাম। সভা শুরু হলো। প্রথমেই গান। গানের ভাষা শুনে মনে হলো স্বরচিত। নলহাটির গুণকীর্তন প্রতি ছত্রে। সভাপতি সামন্ত মশাই ভাষণ দিলেন, সংস্কৃতে নয়, বাংলায়, একেবারে গ্রাম্য বাংলা। এবার গুণী সংবর্ধনা। সামন্ত মশাইয়ের বক্তৃতা থেকে এইটুকু বুঝতে পারলাম, প্রতি বছরই এরা একজন করে গুণীজনকে সংবর্ধনা জানান।
আশেপাশের গাঁয়ের প্রাচীন ব্যক্তিকে। এবারেই শুধু বাইরে থেকে সাহিত্যিককে আমন্ত্রণ জানানো হয়েছে। বিগলিত হলাম। পথের দুঃখ কষ্ট সব বিস্মৃত হতে একটুও বিলম্ব হলো না। সামন্ত মশাই এরপর আমার হাতে একটি ধুতি ও একটি লাল রঙের বাক্স তুলে দিলেন। বাক্সের গড়ন দেখেই বুঝতে পারলাম কলমের বাক্স। মনে আফসোস হলো, আজ পাড়াগা না হয়ে যদি শহরের কোনো সভা হতো তাহলে এতক্ষণ ফ্ল্যাশ বাল্বের আলোয় চোখ ধাঁধিয়ে যেত। পরের দিন অন্তত সিকি কলম জুড়ে বিবরণ প্রকাশিত হতো। সবই অদৃষ্ট। বসে বসে ধুতিটা নিয়ে নাড়াচাড়া করছিলাম। ভাঁজ খুলেই চমকে উঠলাম। বস্তা পচা কাপড়ে যেমন লাল দাগ দেখা যায়, তেমন দাগই শুধু নয়, বেশ খানিকটা ছেঁড়া। ফেলা পাশেই বসেছিল। তাকে বললাম, কিরকম ঠকিয়েছে দেখছেন আপনাদের, ছেঁড়া ধুতি দিয়েছে। ফেলা নির্বিকার। ঠকাবে কেন? আমাদের যে ঠকাবে সে এখনো মাতৃগর্ভে। এ টাকায় আর আস্ত ধুতি হয় না। চাঁদার বেলায় তো কারো উপরহস্ত করার নাম নেই। তারপর হঠাৎই ফেলা আমাকে খিঁচিয়ে উঠল। আপনি আবার বসে বসে ধুতির পাট ভাঙছেন কেন? আদর করে লোকে দিয়েছে, মাথায় তুলে নিন, ব্যাস। তা নয় কেবল ছিদ্র খুঁজছেন, এজন্যই আপনার কিছু হলো না। তাড়াতাড়ি ধুতিটা কোলের ওপর চেপে ধরলাম। কলমটা বাক্স খুলে আর চোখে আগেই দেখে নিয়েছি। খুবই সস্তা দরের জিনিস, শহরের ফুটপাতে ঢেলে যেসব বিক্রি হয় সেই জাতের। মনকে বোঝালাম জিনিস কিছুই নয়, শ্রদ্ধাই বড়, মানুষের ভালোবাসার দাম অনেক। এবার আমার কিছু বলবার পালা। কদিন ধরে মোক্ষম একটা বক্তৃতা মুখস্থ করেছিলাম, সেটা বলতে উঠতে গিয়েই বাধা পেলাম। অনেক দূরে দূরে আলোর বিন্দু, সঞ্চরমান। দূর গ্রামান্ত থেকে আরও লোক আসছে সভায় যোগ দিতে। সম্ভবত আমি যে এসেছি কিংবা আসছি সেটা দেরিতে জানতে পেরেছে। লোকগুলো রীতিমতো শোরগোল করতে করতে আসছে। সামন্ত মশাইকে একটু বিচলিত মনে হলো। তিনি বিন্দের দিকে ফিরে বললেন, লোচনপুর বলেই যেন মনে হচ্ছে। বিন্দে উত্তর দিল না। মঞ্চ থেকে লাফিয়ে নিচে পড়ল। বলল, জান দিয়ে গায়ের ইজ্জত বাঁচাবো স্যার। বলে কিন্তু টেনে পিছনের দিকে দৌড়লো। মিনিট কয়েকের মধ্যে ঝোপঝাড়ের পিছনে অদৃশ্য। ব্যাপারটা খুব ভালো ঠেকল না। ফেলার দিকে ফিরে বললাম, ফেলুবাবু, লোচনপুর যে দল বেঁধে আসছে, মতলবটা কি? বুঝতে পারলাম অনেক চেষ্টা সত্ত্বেও গলাটা কেঁপে কেঁপে উঠল। মতলব আর কি স্যার, কথা ছিল এবার ওদের গাঁয়ের লোককে গুণী সংবর্ধনা দেওয়া হবে, কিন্তু চাঁদা দেওয়ার বেলায় কেউ নেই, কোনো সাহায্য পাওয়া যায় না, তাই বাতিল করে আপনাকে নিয়ে আসা হয়েছে। কি আর করবে ওরা? আর কি করবে ঠিক বোঝা গেল না, তবে আধলা একটা ইটের ঘায়ে পিছনের হ্যাজাকটা ভেঙে চুরমার হয়ে গেল। এদিকে পলকে পট পরিবর্তন, ফেলাও অদৃশ্য। সামন্ত মশাই অসম্ভব ক্ষিপ্রতায় মঞ্চের তলায় ঢুকে পড়েন। মহাজনের পথই পথ। আমিও তীর বেগে মঞ্চের তলায় ঢুকতে গিয়ে থেমে গেলাম। এখানে স্থান সংকুলন, আপনি পুষ্করিণীর দিকে যান। পুষ্করিণী ঠিক কোন দিকে জানি না, জানার কথাও নয়। আন্দাজ মতন পিছনে ছুটলাম। কয়েকটা ঝোপঝাড়, তারপরেই পানা ঢাকা পুকুর দেখা গেল। ঝোপের পিছনে আত্মগোপন করলাম। এদিকে প্রায় দক্ষযজ্ঞ কাণ্ড। বাকি হ্যাজাকটিও ইটের ঘায়ে খতম। যুদ্ধটা অবশ্য একতরফা, শুধু বিক্ষোভ প্রদর্শন। নলহাটি ধারে কাছে কোথাও নেই। কার রণহুঙ্কার শোনা গেল, কই শহরের গুণী ব্যক্তিটি কোথায়? তার ধর আর মুন্ডু আলাদা করে রাখবো। এহেন সদিচ্ছায় চমকে উঠলাম। ঝোপের পিছনে থাকাটা নিরাপদ বলে মনে হলো না। লোচনপুর একটু এগিয়ে এলেই দেখতে পাবে। পিছিয়ে পুকুরের ধারে গিয়ে বসলাম, কচু পাতার জঙ্গলে। ওই 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 দেখা যাচ্ছে, ধর বেটাকে চেপে।
সম্মিলিত চিৎকারের সঙ্গে সঙ্গে আমি এক অদ্ভুত কাজ করে বসলাম। কি করে করলাম তা আজও আমার বিস্ময়। পুকুরের পাশে বাঁশের একটা মাচা বাঁধা ছিল, বোধহয় মাছ ধরার ব্যবস্থা। বিদ্যুৎ গতিতে তার তলায় গিয়ে ঢুকলাম। আপাত দৃষ্টিতে নিরাপদ আশ্রয় বলেই মনে হলো। চারিদিকে আগাছার জঙ্গল, মক্ষম ক্যামোফ্লেজ। মিনিট কয়েক পরেই বুঝতে পারলাম শত্রু শুধু লোচনপুর নয়, আরও আছে। বিরাট সাইজের মশা, গঙ্গা ফড়িংয়ের কাছাকাছি। একটা দুটো নয়, রীতিমতো বাহিনী, যেখানে বসে আধ লিটার শনিত শুষে নেয়। নিরুপায়। মারবার কোনো চেষ্টা করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। আধ ঘন্টার মধ্যেই মনে হলো যেন মধুপুর থেকে ফিরলাম, এমন স্বাস্থ্য। গালে মাংস এত ফুলে গেল যে চোখে দৃষ্টি কমে এলো। বোধহয় ঘণ্টাখানেক পর প্রথমে খুব মৃদু, তারপর একটু একটু স্পষ্ট হলো শব্দ। স্যার, স্যার, বেঁচে থাকেন তো একবার সারাদিন। মনে হলো ফেলারামের কণ্ঠ, লোচনপুর নয়। আস্তে আস্তে বললাম, কি? এই তো বেঁচে আছেন স্যার। সাহিত্যিকের কড়া জান, জানি তো, নইলে সৃষ্টি করবেন কি করে? বেরিয়ে আসুন স্যার, বেটারা পালিয়েছে। কথাটা ফেলা এমন সুরে বলল যেন নলহাটি বীর বিক্রমে হটিয়ে দিয়েছে লোচনপুরকে। বহু কষ্টে বেরিয়ে এলাম। তারপরেই খেয়াল হলো ধুতিটা কোমরে জড়ানো, নিজের পরনেরটা তো আছেই, সংবর্ধনার ধুতিটাও, কিন্তু কলমটা নিখোঁজ। আপনাদের দেওয়া কলমটা হারিয়েছে ফেলাবাবু। আপনি দেখালেন স্যার, 47 পয়সার কলম খুঁজতে গিয়ে পৈতৃক জানটা দেব? বলা যায় না, লোচনপুর হয়তো ঝোপে ঝাড়ে অপেক্ষা করছে। চলে আসুন। চারিদিক অন্ধকার। একটু এগিয়ে বুঝতে পারলাম ফেলারাম সাইকেল হাতে দাঁড়িয়ে আছে। নিন, উঠে পড়ুন, আপনাকে রাজারহাটে পৌঁছে দিয়ে আসি। এনেছি যখন রেখে আসার দায়িত্ব আমার। ফেলার কর্তব্যে ত্রুটি পাবেন না স্যার। সাইকেলের পিছনে চেপে বসলাম আগের মতন। কয়েক গজ গিয়েই ফেলা বলল, কি ব্যাপার স্যার? গোলমালে আপনাকে জলযোগ করাতেই পারলাম না, তাও যেন ভারী ভারী ঠেকছে। ম্লান প্রায় নির্বাপিত কণ্ঠে বললাম, আপনাদের গায়ের মশা শরীর ফুলিয়ে দিয়েছে। মশা নয় স্যার, ডাঁশ। একদিন আমাকে ঘর থেকে টানতে টানতে উঠানে নিয়ে গিয়ে ফেলেছিল। বলতাকেও হার মানায়। গিয়ে 1 ডোজ আর্নিকা খেয়ে নেবেন স্যার, নইলে নির্ঘাত জ্বর হবে। কোনো উত্তর দিলাম না। উত্তর দিতে ভালো লাগলো না। ক্লান্ত পরিশ্রান্ত দেহে ঝিমুনি এসে গিয়েছিল। কিছুক্ষণ পর তন্দ্রা ভেঙে গেল ফরফর ফরফর শব্দে। সর্বনাশ, ডাঁশের পাখার আওয়াজ নাকি? শিকারের পশ্চাৎ ধাবন করেছে। ভালো করে লক্ষ্য করে বুঝলাম ব্যাপার আরো মারাত্মক। পরনের ধুতিটা সাইকেলের চাকার মধ্যে ঢুকেছে। চাকার আবর্তনের সঙ্গে ছিঁড়ে খণ্ড খণ্ড হচ্ছে। আমার প্রায় বেআব্রু অবস্থা। ফেলাবাবু, সাইকেল থামান। আবার কি হলো? ফেলারাম সাইকেল থামিয়ে নেমে পড়ল পথের ওপর। কি হয়েছে বললাম। শুনে ফেলারাম চেঁচিয়ে উঠল, তাই তো বলি, সাইকেল চালাতে এত জোর লাগছে কেন? ভাবলাম স্যার কি ক্রমেই ওজন বাড়াচ্ছেন। আমি হতাশ কণ্ঠে বললাম, এখন উপায় ফেলাবাবু? ফেলারাম কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল, উপায় তো আপনার কোমরে স্যার। কোমরে? হ্যাঁ, নলহাটি সংস্কৃতি সমিতি জিন্দাবাদ। সংবর্ধনার ধুতিটা জড়িয়ে নিন। কথাটা আমার মনে ছিল না। সেই ধুতিটা পরলাম, ছেঁড়া বাঁচিয়ে। পরনের ধুতিটা তালগোল পাকিয়ে ফেলে দিতে যেতেই ফেলা বাধা দিল। ফেলবেন না স্যার, সিটের ওপর ওটাই ডানলো পিলো করে নিন, বসতে আরাম পাবেন। এত বড় একটা সংবর্ধনার ঝড় গেল শরীরের ওপর দিয়ে। তাই করলাম, তবে সুখ ভোগ অদৃষ্টে নেই। কয়েক গজ গিয়েই ফেলারাম সাইকেল থামালো। আপনি চলে যান স্যার, ওই রাজারহাট। আমি আর যাব না। গেলেই সাইকেলের দোকানওয়ালা সাইকেল ফেরত চাইবে।
সাইকেল দিলে আমি ফিরবো কিসে? কিছু বললাম না। নলহাটি সংস্কৃতি সমিতির গুণী সংবর্ধনায় পাওয়া ধুতি পরে রাজারহাটের দিকে চলতে আরম্ভ করলাম। গল্পটি ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে ভাগ করে নিন। নানান ধরনের গল্প শুনতে গল্পকথন কালবৈশাখী গল্পের আসরে আসতে থাকুন ও আমাদের পাশে থেকে উৎসাহিত করুন। ধন্যবাদ।